রাজা প্রতাপাদিত্যের কাছে আকবরের সৈন্যদল দুবার পরাজিত হয়। মুঘল সম্রাটের বিশ্বাস ছিল যে মাতা যশোরেশ্বরীর কৃপায় প্রতাপাদিত্য এই যুদ্ধে বারবার জিতে যাচ্ছেন। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। আশা করি মা করুণাময়ীর কৃপায় যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাব আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে। তো চলুন সবাই মিলে হই হই করতে করতে ঘুরে আসি আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দির থেকে। উত্তর চব্বিশ পরগনা জেলায় যে মুঘল আমলের একটি ঐতিহাসিক কালী মন্দির রয়েছে তা অনেকের কাছেই অজানা। আপনারা যদি সেই ইতিহাসকে ছুঁয়ে দেখতে চান তাহলে আজই চলে আসুন আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে। কি ভাবছেন কিভাবে পৌঁছাবেন আমডাঙ্গায়? আমরা আমাদের আজকের যাত্রা শুরু করেছি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ৮ নম্বর কালীবাড়ি মোড় থেকে। তবে আপনারা বারাসাত, নৈহাটি অথবা কৃষ্ণনগরের দিক থেকে সড়ক পথে খুব সহজেই পৌঁছে যেতে পারেন আমডাঙ্গা মায়ের বাড়ি। পথের ধারের সুন্দর মনোরম এই প্রাকৃতিক দৃশ্যগুলো যাত্রাপথের ক্লান্তি ভুলিয়ে দেবেই। তবে আর দেরি কেন, আজ চলে আসুন আমডাঙ্গা। কালী মূর্তি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মায়ের ভয়াল ভয়ঙ্কর রূপ। কিন্তু ব্যতিক্রম এই আমডাঙ্গার মা করুণাময়ী। মায়ের রূপ এখানে শান্ত। তিনি জগতের মঙ্গলের জন্যই এখানে অবস্থান করছেন। মা করুণাময়ী অভয় দাত্রী, ভক্তের মনোবাসনা পূর্ণ করেন তিনি। আমডাঙ্গার এই করুণাময়ী কালী মূর্তিটি যশোরেশ্বরী মূর্তির বিকল্প মূর্তি। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি ঐতিহাসিক একটি মন্দিরে, আমডাঙ্গা কালী মন্দির। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমডাঙ্গা কালী মন্দির ঘুরিয়ে দেখাবো এবং এখানকার ঐতিহাসিক মাহাত্ম্য আপনাদের শোনাবো। তো চলুন ঘুরে দেখা যাক আমডাঙ্গা কালী মন্দির। এটি হলো আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দির। দেখতে পাচ্ছেন অনেকগুলো মন্দির এখানে রয়েছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, তার আগে এখানকার একটি আমবাগান রয়েছে, আমবাগানটি আমরা একটু ঘুরে দেখি, আসুন। এটি হলো আমডাঙ্গা কালী মন্দিরের রথ। রথের সময় এখান থেকে রথ বের করা হয়, খুব জাঁকজমক সহকারে এই রথ কিন্তু বের হয় এখান থেকে। আর এই আমার পেছনে দেখছেন আমডাঙ্গা কালী মন্দিরের যে আম বাগান, সেই আম বাগানটি, এই আম বাগানের জন্যই কিন্তু এখানের নাম আমডাঙ্গা নয়, এখানকার প্রাচীন নাম হলো রামডাঙ্গা। পরবর্তীতে সেটি আমডাঙ্গাতে পরিণত হয়েছে। চলুন বাগানটি একটু ঘুরে দেখি। এখানে প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ দিকে একটি বড় মেলা হয়, এই বাগানেই মেলাটি বসে। তো এখন তো ডিসেম্বর মাস নয়, সেজন্য মেলাটি দেখাতে পারছি না। আপনারা যদি এখানে ডিসেম্বর মাসে আসেন তাহলে কিন্তু মেলাটি দেখতে পাবেন। আসুন আরো ঘুরে দেখা যাক।
দেখতে পাচ্ছেন আমডাঙ্গা কালী মন্দিরের খুব বড় আম বাগান। এবছর আম ভালো দেখতে পাচ্ছি না, আমের ফলন একেবারেই ভালো হয়নি। এখানে দেখুন একটি ফুল বাগান রয়েছে, এই মন্দিরের যাবতীয় ফুল কিন্তু এই বাগান থেকেই যায়। অনেক জবা ফুল ফুটে আছে। দেখুন কত প্রাচীন এই আম গাছগুলো, কত প্রাচীন দেখলেই বোঝা যাচ্ছে। এবছর আমের ফলন একদমই ভালো হয়নি। আসুন আর একটু সামনের দিকে যাই আমরা। এখানে দেখতে পাচ্ছেন কত সবজি চাষ হয়েছে। শীতের সময়টায় কিন্তু এখানে অনেক সবজির চাষ হয়। সব দিচ্ছি, ছেঁচো দিচ্ছি, মালও কাটছি। এগুলো কি এখন বাজারে চলে যাবে? এদিকটাতে দেখুন বেগুন ক্ষেত রয়েছে। শীতকালে কিন্তু এখানে ফুলকপি, বাঁধাকপি, মূলো সহ বহু তরিতরকারির চাষ হয়ে থাকে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আমডাঙ্গা কালী মন্দির। এই মন্দিরটি 450 বছরেরও বেশি প্রাচীন। মানসিংহ এই মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মতো বহু মহাত্মার আগমন ঘটেছে এই মন্দিরে। আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে ইতিহাসের এক বিস্তৃত প্রায় অধ্যায়ের করুণ কাহিনী। অনেককাল আগের কথা। ভারতবর্ষে তখন মুঘলরা আধিপত্য বিস্তার করছে। রাজায় রাজায় যুদ্ধ চলছে। রাজ্য বিস্তার নীতি নিয়েছেন মুঘল সম্রাটরা। ঠিক তেমনই একটি সময়ে আকবরের সৈন্যদল দুবার পরাজিত হন রাজা প্রতাপাদিত্যের কাছে। মুঘল সম্রাটের বিশ্বাস জন্মে যে রাজা প্রতাপাদিত্য যশোরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে যুদ্ধ শুরু করছেন বলেই বারবার তিনি যুদ্ধে জিতে যাচ্ছেন। সম্রাট আকবর তার রাজপুত সেনাপতি মানসিংহকে প্রতাপাদিত্যের রণকৌশল বানচাল করতে নতুন পরিকল্পনার কাজে নিযুক্ত করলেন। মানসিংহ এই কাজের দায়িত্ব পেয়েই যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহটি সরিয়ে দিলেন। রাজা প্রতাপাদিত্য সে কথা জানার সঙ্গে সঙ্গেই মন্দিরের পূজারী রামানন্দ গিরি গোস্বামীকে নির্বাসন দণ্ড দিলেন। যুদ্ধে জয় লাভ করে রাজস্থানের অম্বরে যশোরেশ্বরী মূর্তিটি নিয়ে গিয়ে স্থাপন করলেন মানসিংহ।
এদিকে নির্বাসিত রামানন্দ গিরি গোস্বামী ঘুরতে ঘুরতে সুখাবতী বা সুটি নদীর তীরে এই জঙ্গলে এসে উপস্থিত হলেন। তখন স্বপ্নাদেশ পান মানসিংহ। মায়ের পরম ভক্ত রামানন্দ উন্মাদ অবস্থায় সুটি নদীর তীরে অবস্থান করছেন। মায়ের শিষ্য রামানন্দকে উন্মাদ অবস্থা থেকে শান্ত সাধক মার্গে ফিরিয়ে আনতে হবে। তাই কোষ্টি পাথর দিয়ে কালীর মূর্তি নির্মাণ করালেন মানসিংহ। 1561 খ্রিস্টাব্দে বিগ্রহটি তৈরি হলে যাত্রা সূচনা হয় আমডাঙ্গা কালী মন্দিরের। এটি একটি অশ্বত্থ গাছ। এই শাখাটিকে দেখুন কত প্রাচীন। এখানে কিছু প্রতিমা দেখতে পাচ্ছি, পুজোর শেষে এখানে রাখা হয়েছে প্রতিমাগুলোকে। এবং এই অশ্বত্থ গাছটিকে দেখুন কত প্রাচীন। এবং আরেকটু দেখাবো, দেখুন কি সুন্দর করে এই অশ্বত্থ গাছটিকে বাধাই করে রাখা হয়েছে। এখানে একটি সিঁড়িও দেখতে পাচ্ছি। আর এটি হলো প্রধান ফটক, আমডাঙ্গা কালী মন্দিরের প্রধান ফটক। রাজা কৃষ্ণচন্দ্র একদিন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার এই কালী মূর্তিটি দেখে থমকে দাঁড়িয়েছিলেন। মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে ফল লাভ করেছিলেন তিনি। মন্দিরের গেটে দেখুন একটি গাড়ি পুজো দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু এই মন্দিরে গাড়ি পুজো দেওয়ার জন্য নিয়ে আসেন। নতুন গাড়ি এখানে পুজো দেওয়া হয়। আর এই পুকুরটিকে দেখুন কি সুন্দর করে গার্ডওয়াল দিয়ে বাধাই করে রাখা হয়েছে যাতে পার ভেঙে না যায়। গার্ডওয়ালটি নতুন, বেশি দিনের নয়, বেশি পুরনো নয়। আর এই আমডাঙ্গা কালী মন্দিরে বিয়ের ব্যবস্থাও রয়েছে এবং মন্দিরে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আসুন দেখা। এই মুহূর্তে গেটটি বন্ধ রয়েছে। এখানে বিয়ের ব্যবস্থা আছে এবং মন্দিরে পুজোর পরে কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করা যায়। দেখুন এখানে কিন্তু যখন কোনো বিয়ে হয় এখানে কিন্তু এই গেটটি খুলে দেওয়া হয় এবং এখানে সেই বিয়ের অনুষ্ঠান হয়। মন্দিরের একতলায় নামগোত্র লিখিয়ে দিলে সেই নামগোত্র ধরেই ঠাকুরমশাই মায়ের কাছে পুজো দেন। পুজোর শেষে স্বল্পমূল্যের কুপনে মায়ের প্রসাদ গ্রহণ করা যায়, যার স্বাদ আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। এই আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দিরে দেখুন জলের জন্য দুটো ট্যাঙ্ক বসানো হয়েছে। জলের কোনো অভাব নেই। এখানে দেখতে পাচ্ছেন আমডাঙ্গা কালী মন্দিরের পুকুরের ঘাট। একটি সুন্দর পুষ্করিণী এখানে রয়েছে, খুব সুন্দর জল। এটি হলো আমডাঙ্গা কালী মন্দিরের পুকুর ঘাট। ভক্তরা এই পুকুরেই স্নান করে মায়ের কাছে পুজো দেন। এখানে দেখতে পাচ্ছেন একটি মা মনসার একটি বেদি রয়েছে। এখানে কিন্তু মনসা পুজো দেওয়া যায়। অনেক ভক্তরা এখানে এসে মনসা পুজো দিয়ে থাকেন। দেখুন মা মনসার একটি সুন্দর বেদি করা রয়েছে। (1764 সালে মির্জাফরের জামাই মীর কাসিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়কে
মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং এই মায়ের কৃপায় কৃষ্ণচন্দ্র রায় অলৌকিকভাবে বেঁচে যান। তারপর রাজা কৃষ্ণচন্দ্র রায় এখানে এই যে জমি দেখছেন, এই মন্দিরকে বহু জমি দান করেছিলেন। সেই জমির উপরেই আজ এই মন্দিরটি স্থাপন হয়ে আছে। এই আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরটি কতই না ঐতিহাসিক কাহিনীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও। সেই সব কাহিনীর পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য আর রোমাঞ্চ। 1764 সালের কথা। কথিত আছে সে সময় মির্জাফরের জামাই মীর কাসিম নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র এই দেবীর কৃপায় অলৌকিকভাবে সে যাত্রা বেঁচে যান। তারপর তিনি এই করুণাময়ী কালী মন্দিরকে 365 বিঘা নিষ্কর জমি প্রদান করেছিলেন। সেই জমির উপরেই এখানকার এই আমবাগান, বটগাছ, অশ্বত্থ গাছ, এই পুকুর, এই মন্দির গড়ে উঠেছে আজ। ইতিহাসের আকর স্বরূপ এই কালী মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মনোবাসনা পূর্ণ হওয়ার আশায়। মাও কাউকে খালি হাতে ফেরান না, তাই এই মা আজও জাগ্রত। দেখুন কত প্রাচীন বট গাছ, আমডাঙ্গা কালী মন্দিরের বট গাছ এটি। আর এই যে দেখুন বটের ফল, বটের ফল পেকে গেছে একদম। মন্দির চত্বরটি একদম শান্ত নিরিবিলি। এখানে একটি দিন যদি আপনারা আসেন বেশ ভালোই লাগবে। একদিনের ভ্রমণের জন্য আমডাঙ্গা কালী মন্দির আদর্শ একটি জায়গা, কলকাতার খুব কাছাকাছি। দেখুন এখানে কত বট গাছ রয়েছে, কি সুন্দর ফাঁকা জায়গা রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর ডিসেম্বরের শেষে একটি বড় মেলা হয়। আসুন আর একটু ঘুরে দেখি। প্রচুর আম গাছ রয়েছে, প্রচুর আম গাছ। শহরের কোলাহল এখানে একেবারেই নেই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের একতলায় যে রত্নবেদীটি রয়েছে, সেই রত্নবেদীটি 108টি শালগ্রাম শিলার উপর প্রতিষ্ঠিত, যার টানে বহু ভক্ত ছুটে আসেন এখানে। এটি হলো নাগকেশর গাছ। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। বহু প্রাচীন একটি গাছ, নাগকেশর। চলুন। মানসিংহ 1561 খ্রিস্টাব্দে এই আমডাঙ্গা মন্দিরের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকেই আমডাঙ্গা কালী মন্দিরের যাত্রা শুরু হয়। চলুন আমরা এবার আমডাঙ্গা কালী মন্দিরটির ভেতরে প্রবেশ করব। গুটি গুটি পায়ে এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এটি একটি রাধা গোবিন্দের মন্দির। মূল মন্দিরের পাশে পুকুর পাড়ে এই মন্দিরটি গড়ে উঠেছে। এই মন্দিরের শান্ত পরিবেশ আমার মনটাকে কেমন যেন উদাস করে দিচ্ছে। ভেতরে রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। আমডাঙ্গা শ্রী শ্রী করুণাময়ী মন্দিরের দোতলায় মা করুণাময়ীর মূর্তিটি স্থাপিত। চলুন আমরা এবার মন্দিরের দোতলায় যাই।
মা করুণাময়ী এখানে শালঙ্করা। তিনি ত্রিনয়নী মুন্ডমালিনী মা মহাদেবের বুকের উপর দণ্ডায়মান। এক হাতে তার খড়গ। তিনি অভয়দাত্রী। জগতের মঙ্গলের জন্যই তিনি এখানে অবস্থান করছেন। সামনের চন্দন কাঠের সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত দরজাটি 450 বছরের প্রাচীন। এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে পঞ্চদশ শিব মন্দির। এখানে এসে জানতে পারলাম মন্দিরের মহন্তরা মারা গেলে তাদের সমাধিস্থলের উপর এই শিব মন্দিরগুলি গড়ে ওঠে। যশোরেশ্বরী মন্দির থেকে বিগ্রহ সরিয়ে দেওয়ার পর রাজা প্রতাপাদিত্য মন্দিরের প্রধান পুরোহিত রামানন্দ গিরি গোস্বামীকে সেখান থেকে নির্বাসিত করেন এবং রামানন্দ গিরি গোস্বামী নির্বাসিত হওয়ার পর এখানকার সুখাবতী নদীর তীরে এই জঙ্গলে এসে আশ্রয় নেন। আমরা আছি আমডাঙ্গা কালী মন্দিরের একদম গেটে। দুই দাদাকে পেয়ে গেছি। দাদাদের কাছ থেকে আমরা এখন জেনে নেব আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দিরের অতীত ইতিহাস সম্বন্ধে। এই মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছিল, এই দেবীর মাহাত্ম্য সবটাই বর্ণনা করবেন এই দাদারা। এই মন্দিরের পাশ থেকে বয়ে চলা সুখাবতী নদীর বর্তমান অবস্থান সম্পর্কেও জানার চেষ্টা করব আজ। প্রথমেই দাদা আপনার নামটি বলুন আমাদের। আমার নাম স্বপন ভৌমিক। বলুন। আমি আমডাঙ্গারি বাসিন্দা। হ্যাঁ। তো সুখাই নদী, সুখাবতী না, সুখাই নদী, এই সুখাই নদীটা আগে এটা নদীই ছিল। এখন সেটা পলি পড়ে সেটা অনেক দূরে চলে গেছে। এখানে এখন সমতল হয়ে গেছে, বাগান হয়ে গেছে। হ্যাঁ, তৎকালীন দিনে মানে আজ থেকে না হলো 500 বছর আগের কথা। তখন এই পলি পড়ে এখন একটা পজিশন এসে গেছে, বাগান জঙ্গল হয়ে গেছিল। আর এই আজ থেকে 125 বছর আগে এই জায়গায় গড়ে উঠেছিল এই মায়ের মন্দির। আর সেই মন্দিরটাকে যাতে সবাই জানে যে এখানে একটা মন্দির আছে, জাগ্রত মন্দির আছে, হ্যাঁ, সেই জানার জন্যে 25শে ডিসেম্বর অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম সময়, যীশু খ্রিস্টের মানে জন্মদিনের সময়টা সবার ছুটি থাকে, সেই দিনকে এইটা উদ্বোধন করেছিল। আচ্ছা। হ্যাঁ, সেই থেকে এখন সেই 25শে ডিসেম্বর আজও মেলা হয়ে আসে। আগে ছোট করেছিল, 2 দিন 3 দিনের মেলা ছিল, আর এখন সেটা 1 মাসই প্রায় হয়ে যাচ্ছে, 22 দিনের মেলা। আর নদীর কোনো অস্তিত্ব এই না, মুহূর্তে নেই? নদীর কোনো অস্তিত্ব নেই। তো নদীটা ইছামতি যে বোধহয় ঠেকেছে, এখন ইছামতি নামে হয়ে গেছে, ওখানে যে ঠেকেছে। আর নদীটা লাগে নদী সংস্কারের কোনো ব্যবস্থা হয়নি? না। আচ্ছা। কে করবে? এখনই করছে না। এখন গঙ্গা নদী বলেন না, সংস্কার করলে অনেক হবে গঙ্গা নদীটা। তো ওতে কি হয়েছে? এই তো কিছুদিন আগে দেখা গেল নিচের মাটি দেখা যাচ্ছে, তার মানে পলি পড়ে ও শেষ হয়ে যাচ্ছে। দাদা আপনার নামটা বলুন একটু। আমার নাম হচ্ছে স্বপন ভৌমিক। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, জানতে পারলাম আপনার থেকে। ঠিক আছে। আর এটা তো কৃষ্ণচন্দ্র রাজার আমলের। মানে বই আছে, একটা বই নিয়ে যেতে পারে, বই তো সব লেখা আছে। তো আমরা বই তো পড়িনি, আমরা বুড়োদের মুখে শুনে সেইটাই বলছি। বইতে সব লেখা থাকে, কিন্তু এই যে আপনার মুখ থেকে শুনলাম, হ্যাঁ, এটা তো একটা অন্যরকম জিনিস।